ওয়েলকাম ব্যাক বন্ধুরা। 2016 সালে মুক্তিপ্রাপ্ত পুরুষতান্ত্রিক গ্রামে এক তরুণী নববধূর নিপীড়নের নিষ্ঠুর হৃদয়বিদারক সংগ্রামের গল্প নিয়ে আজকে হাজির হয়েছি। আজ আমি আপনাদের জন্য 2016 সালে মুক্তিপ্রাপ্ত বৌরি সিনেমাটি নিয়ে এসেছি। এই মুভির পরিচালক এই সিনেমার মাধ্যমে একটি শক্তিশালী বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। এটি একটি ছোট গ্রামের গল্প। এই গ্রামে 5 জন লোক নিজেদের রাজত্ব চালায়। একদিন এই গ্রামে একজন নতুন বউ প্রবেশ করে। বৌরি নামের 23 বছর বয়সী মেয়ে, যার 55 বছর এক মধ্যবয়সী পুরুষের সাথে বিয়ে হয়। এই মুভিটি পুরুষতান্ত্রিক সমাজে নারীদের শোষণকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। গ্রামের প্রতিটি পুরুষের চোখ ওই নতুন বউ বৌরির উপর পড়ে। তারা সবাই তাকে নিজের করে পেতে চায়। এখন চলো দেখা যাক ওই 5 জনের কি হলো, আর এই মেয়েটির কি হলো, এই গ্রামেরই বা কি হলো। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। সিনেমাটির শুরুতে একটি ছোট্ট গ্রাম দেখানো হয়, যার জনসংখ্যাও খুব বেশি নয়। এই গ্রামে চৌধুরী নামে এক ব্যক্তি রাজত্ব করে। চৌধুরীর সাথে আরো 4 জন লোক থাকে। তার ম্যানেজার, পণ্ডিত, ডাক্তার এবং বুনিয়া মুদি দোকানদার। এই গ্রামে চৌধুরীর একটি বিড়ি তৈরির কারখানা আছে। গ্রামের প্রায় সব পুরুষই এখানে এসে কাজ করে। সেই গ্রামে ধনোয়া নামে 55 বছর বয়সী এক ব্যক্তি থাকে। ধনোয়ার আগে পিছে কেউ নেই, শুধুমাত্র সে ছাড়া। তাই তার এখনো বিয়ে হয়নি। অবশেষে ধনোয়ার 55 বছর বয়সী একটি সুন্দর মেয়ের সাথে বিয়ে হয়, আর এই মেয়েটির নাম বৌরি, যার বয়স 23 বছর। বৌরি এই গ্রামের খুবই সুন্দরী একটি মেয়ে। গ্রামের সব মহিলা তার প্রশংসা করতে থাকে। গ্রামের সবাই ধনোয়ার বিয়েতে আসে। তখন চৌধুরীর 2 ভাই চৌধুরীর কাছে এসে তাকে বকাঝকা করতে থাকে যে আপনি তো আমাদের দিকে নজর দিলেন না। ওই প্রৌঢ় মানুষটির সাথে আপনি এত সুন্দরী মেয়ের বিয়ে করিয়ে দিলেন। আমাদের কথা কি কখনো ভেবেছেন? আমাদের বিয়ে কবে হবে? কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ কথা হলো, বৌরির এর আগে 3টি বিয়ে হয়েছিল, কিন্তু সেই 3 জামাই মারা গেছেন। তাই পণ্ডিত এই মেয়েটির বিয়ে ধনোয়ার সাথে করিয়ে দিয়েছে। গ্রামের কিছু মহিলা বৌরির দুর্ভাগ্যের কথা বলতে থাকে, কিন্তু চৌধুরী ও তার দলের লোকেরা বৌরির সৌন্দর্যের কথা বলতে থাকে। যে মেয়েই হোক না কেন আমাদের নিচে আসতেই হবে, আজ না হলেও কাল। সেই রাতেই গ্রামে একটি খুব বড় ঘটনা ঘটে যায়। সেই গ্রামে বাসন্তী নামে এক পাগল মেয়ে থাকতো। বাসন্তী তার বুড়ো নানির সাথে জীবন কাটাতো। সেই রাতে চৌধুরীর 2 ভাই বাসন্তীকে জঙ্গলে নিয়ে গিয়ে তার সাথে জোর করে দর্শন করে। এই ঘৃণ্য কাজটি করার পর তারা বেচারি বাসন্তীকে মেরে ফেলে এবং তার মৃতদেহ কোনো নদীতে ফেলে দেয়। সকাল হওয়ার পর গ্রামবাসীরা বাসন্তীর মৃতদেহ নদীতে দেখতে পায় এবং পুলিশকে খবর দেয়। অরুণ নামে এক ইন্সপেক্টর এই গ্রামে আসে এবং বাসন্তীর মৃত্যুর তদন্ত করার জন্য। অরুণ একজন খুবই সৎ পুলিশ অফিসার। কিছুক্ষণ তদন্ত করার পর অরুণ বুঝতে পারে যে এই ঘটনার পেছনে চৌধুরীর 2 ভাইয়ের হাত আছে। সে তাদের দুজনকে মারধর করে পুলিশ স্টেশনে নিয়ে যেতে থাকে। যখন চৌধুরী অরুণকে থামানোর চেষ্টা করে, তখন অরুণ চৌধুরীকেও মারধর করে। অরুণ চৌধুরীকে সতর্ক করে যে যদি তোমার সাহস থাকে তাহলে এদেরকে জামিন করিয়ে দেখাও। এদিকে ম্যানেজার ধনোয়ার উপর খুব রেগে যায়, কারণ সে কাজে একটু দেরিতে আসে, কারণ আগের রাতেই তার বিয়ে হয়েছিল। ম্যানেজার বলে যে দেরিতে আসার জন্য তার 20 টাকা কাটা হবে। যদি তোমাকে পুরো বেতন পেতে হয় তাহলে কাল রাতে তুমি যা করেছ তা কমেডির মতো আমাকে বলতে থাকো, তাহলে তুমি কাজ পাবে এবং পুরো টাকাও পাবে। এইভাবে সে ধনোয়াকে উপহাস করতে থাকে। ধনোয়া বলতে থাকে যদি 20 টাকা কাটতে হয় তাহলে কেটে নাও। এই বলে সে তার কাজে চলে যায়। অন্যদিকে গ্রামের কিছু মহিলা বৌরির কাছে আসে এবং গতরাতে বাসন্তীর সাথে যা ঘটেছিল তা নিয়ে আলোচনা করতে থাকে। তারা বৌরিকে বলতে থাকে যে ওই 5 জন লোক এই গ্রামের প্রতিটি নিরীহ মানুষের এবং তাদের মজুরির সুযোগ নিয়ে তাদের উপর অত্যাচার করতে থাকে। আর এই গ্রামের মহিলারাও কি করবে, কার কাছেই বা যাবে? এইসব কথা বলতে বলতে তারা বৌরিকে সতর্ক করতে থাকে যে তুমিও যেন ওই 5 জন লোকের থেকে সাবধানে থাকো। ধনোয়া ও তার বন্ধু কাজ শেষ করে বুনিয়ার দোকানের কাছে তেল কিনতে আসে। বুনিয়া বলতে থাকে, আরে ধনোয়া, টাকা তুমি তোমার কাছেই রাখো, আমি তোমাকে সবকিছু বিনামূল্যে দিয়ে দেব। আর তাছাড়া তোমার এইমাত্র বিয়ে হয়েছে, তুমি কেন কষ্ট করছো? তোমার বউকে আমার দোকানের ঠিকানা বলে দাও, সে এখান থেকে সব জিনিস নিয়ে যাবে। ধনোয়া বুনিয়ার উদ্দেশ্য বুঝতে পারে। সে সেখানে তেলের দাম মিটিয়ে সেখান থেকে চলে যায়। বাড়ি আসার পর বৌরি ধনোয়াকে জল দেয়।
বেচারা ধনোয়ার এটি প্রথম বিয়ে, সে জানে না যে বউকে কিছু দিতে হয়। তখন ধনোয়া তার পকেট থেকে কিছু টাকা বের করে বৌরির হাতে ধরিয়ে দেয়। যাই হোক, এইভাবে দুজনের জীবন ভালোই কাটতে থাকে। ধনোয়া বৌরিকে ওই 5 জন লোকের হাত থেকে বাঁচিয়ে রাখে। এদিকে পুলিশ স্টেশনে অরুণ চৌধুরীর 2 ভাইকে একটি গাছের সাথে বেঁধে মারধর করতে থাকে। চৌধুরী একজন উকিলকে সাথে নিয়ে অরুণের কাছে আসে তার 2 ভাইকে জামিন করানোর জন্য, কিন্তু অরুণ সেই উকিলকে বই দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। চৌধুরী চাইলেও তারা কিছু করতে পারে না। অরুণ আবার চৌধুরীকে সতর্ক করতে থাকে। একসময় বুনিয়া, ডাক্তার, ম্যানেজার, পণ্ডিত এই 4 জন লোক কোনো মন্দিরের কাছে দেখা করে এবং বর্তমানে তারা বৌরির ও ধনোয়ার সম্পর্কের কথা বলতে থাকে। বেচারা ধনোয়ার বিয়ে হয়েছে, ধনোয়া খুব চর্বি চড়িয়েছে, সে শালা আমাদের 4 জনকে প্রণামও করে না। ম্যানেজার বলতে থাকে আমার মন চাই ওর সাথে জোর করে কাজ করি। ডাক্তার বলতে থাকে এই কাজ করো না, দেখেছো তো চৌধুরীর 2 ভাইয়ের কি হাল হয়েছে। যতক্ষণ ওই পুলিশ অফিসার আমাদের গ্রামে আছে ততক্ষণ আমরা এমন কাজ করতে পারি না। আর তাছাড়া আমরা তো মানুষের কাছ থেকে কিছু প্রসাদ পাচ্ছি, তাই না? আজ হোক বা কাল হোক বৌরির আমাদের কাছে আসতেই হবে। তারা ধনোয়াকে কিভাবে দুর্বল করা যায় সেই বিষয়েও পরিকল্পনা করতে থাকে। ধনোয়ার বাড়ির পাশেই তার এক বন্ধু থাকে, তার স্ত্রীর নাম মালতী। মালতী বৌরিকে নিয়ে কুয়ার কাছে যায়, মানে তাকে কুয়া দেখানোর জন্য এবং জল আনার জন্য। কুয়ার কাছে কিছু মহিলা বৌরিকে দেখে তার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতে থাকে, যে সে নাকি 3 জন লোককে খেয়ে ফেলেছে। এখন ধনোয়ার পালা। তখনই সেখানে পণ্ডিত আসে। পণ্ডিতকে দেখে এই মহিলাটি পণ্ডিতের কাছে যায়। পণ্ডিত তাকে বলতে থাকে যে তুমি অনেকদিন ধরে নিজের মানত পূরণ করনি, সন্ধ্যায় মন্দিরের কাছে এসো, তোমার বিয়ে করিয়ে দেব। এইভাবে পণ্ডিত এই মহিলাটিকে 50 টাকা দেয়। মানে এইভাবে ওই 5 জন লোক মজবুরির সুযোগ নিতে থাকে। এক সময় মালতীর মেয়ের শরীর খারাপ হয়ে যায়, তার খুব জ্বর আসে। বৌরি মালতীকে কিছু টাকা দিয়ে ডাক্তারের কাছে যেতে বলে। তখন বৌরি ও মালতী দুজনেই ডাক্তারের কাছে যায়। ডাক্তার মালতীর কাছ থেকে 20 টাকা নিয়ে তার বাচ্চাকে ইঞ্জেকশন দেয়, আর টাইপ করার অজুহাতে বৌরিকে এখানে ওখানে স্পর্শ করতে থাকে। সে বৌরিকে নিজের কাছে আসার জন্য বলতে থাকে। তখন মালতী জিজ্ঞেস করে ডাক্তার যদি এতেও কাজ না হয় তাহলে কি করতে হবে? ডাক্তার বলতে থাকে আরে আমি আছি তো, তুমি টাকার চিন্তা করো না, তোমার ছেলের ভালো চিকিৎসা করাবো। কাল পর্যন্ত জ্বর না কমলে দুপুরে আমাকে ডেকে পাঠিও। এরপর যখন বৌরি নিজের বাড়ি আসে ততক্ষণে ধনোয়া বাড়ি চলে এসেছে, কারণ কাজের সময় ধনোয়া খুব কাশতে থাকে। তাই ম্যানেজার ধনোয়ার 20 টাকা কেটে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। মানে এইভাবে ধনোয়া দিন দিন দুর্বল হতে থাকে। রাত হওয়ার পর ওই 5 জন লোক কোনো এক জায়গায় মিটিং করে। এখন চৌধুরীর 2 ভাই জেলে আছে। অরুণ বলেছিল যে জামিন করানোর জন্য 50,000 টাকা লাগবে। তাই পণ্ডিত চৌধুরীকে একটি আইডিয়া দেয় যে প্রতিটি শ্রমিকের বেতন থেকে 3 টাকা করে কেটে নাও, সেই টাকা জমা হয়ে যাবে। চৌধুরীর এই পণ্ডিতের আইডিয়া খুবই পছন্দ হয়। পরের দিন চৌধুরীর ম্যানেজার সব শ্রমিককে ডেকে এই কথা বলে যে আজ থেকে তোমাদের বেতন থেকে 10 টাকা করে কাটা হবে, কারণ চৌধুরীর 2 ভাই জেলে আছে, তাদের জামিন করাতে হবে। সব শ্রমিক তখন আওয়াজ তুলতে থাকে যে আমরা পুরো কাজ করছি, তাহলে আমাদের পুরো বেতনও চাই। ম্যানেজার বলতে থাকে যে যারা কাজ করতে চাও তারা এখানেই থাকো, নয়তো এখান থেকে বিদায় হও। আর তাছাড়া আমি তোমাদের কিছু জিজ্ঞাসা করছি না, আমি তোমাদের বলছি। তখন ধনোয়া আওয়াজ তুলে, কারণ এর আগে থেকেই ধনোয়ার বেতন থেকে অনেক টাকা কেটে নেওয়া হয়েছিল। ম্যানেজার ধনোয়ার কাছে এসে বলতে থাকে যে হ্যাঁ ধনোয়া, তুমি পুরো বেতন পাবে, কিন্তু রাতে তুমি যে পরিশ্রম করছো তার একটু সুযোগ আমাদেরকেও দাও, আমরাও একটু পরিশ্রম করব। মানে বৌরিকে ম্যানেজারের কাছে পাঠানোর কথা বলে সে। ধনোয়া এতে রাজি হয় না, তাই ম্যানেজার ধনোয়াকে কাজ থেকে বের করে দেয়। এরপর বৌরি মালতীর বাড়িতে যায় তার বাচ্চাকে দেখতে। তখন মালতীর বাচ্চার শরীরে ব্যান্ডেজ লাগানো ছিল। এটা দেখে বৌরি অবাক হয়ে যায় যে মালতী কখন হাসপাতালে গেল। তখন ওই মালতীর ঘর থেকে কিছু আওয়াজ আসতে থাকে। যখন বৌরি ঘরের ভেতরে উকি দেয় তখন সে দেখে ঘরের ভেতরে মালতী ও ডাক্তার কর্ম করছে। মানে বেচারি মালতী তার সন্তানের জন্য নিজের শরীর বিক্রি করে দিয়েছে। এটা দেখে বৌরির তো হুশ উড়ে যায়।
বৌরি তখন চুপচাপ সেখান থেকে পালাতে থাকে। তখনই অন্য রাস্তা দিয়ে মালতীর স্বামী ধনোয়ার বন্ধু বদুয়া আসতে থাকে। বৌরিকে ঘাবড়ে যাওয়া দেখে সে অবাক হয়ে যায়। যখন বদুয়া তার ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করে তখনই কাকি এসে তাকে থামিয়ে দেয়। বেচারা বদুয়া নিরুপায় হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। রাত হওয়ার পর বৌরি এই কথাই ধনোয়াকে বলতে থাকে, আজ আমার চোখে মালতী দিদিও নিচে পড়ে গেল। ধনোয়া বলতে থাকে সে তো নিজের শরীর বিক্রি করে নিজের মাতৃত্বের প্রমাণ দিয়েছে, এই গ্রামে এটাই হয়। বৌরি বলতে থাকে এরকম হয় না। ধনোয়া বলতে থাকে হয়তো আমাদেরও এমন হাল হতে চলেছে, কারণ সে আমাকে কাছ থেকে বের করে দিয়েছে এবং তারা চায় যে আমি তোমাকে তাদের কাছে পাঠাই। এখন তোমার ইচ্ছা বৌরি। বৌরি কাঁদতে কাঁদতে ধনোয়াকে বলতে থাকে, না আমি ওই শয়তানদের কাছে যাব না, তার চেয়ে বরং আমি মরে যাব। আমাদের যা আছে আমরা তা দিয়েই কাজ চালিয়ে নেব, আপনি চিন্তা করবেন না। বৌরির এই কথা শোনার পর ধনোয়া খুব খুশি হয়। পরের দিন ধনোয়া চৌধুরীর কাছে যায়। ম্যানেজার লালকে সম্ভবত ধনোয়ার বন্ধু হঠাৎ গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল, তাই 7 দিনের বেতন দেওয়া জরুরি। এই কথা জিজ্ঞাসা করার জন্য ধনোয়া চৌধুরীও ম্যানেজারের কাছে যায়। চৌধুরী ধনোয়াকে বলতে থাকে, ঠিক আছে আমি তোমার 7 দিনের বেতন দিয়ে দেব, কিন্তু তার আগে বৌরিকে তুমি আমাদের কাছে পাঠাও, নয়তো তুমি এই বেতনও পাবে না। এটা শোনার পর ধনোয়ার খুব রাগ হয়। সে চৌধুরীকে বলতে থাকে, ঠিক আছে চৌধুরী সাহেব, আমি আমার বেতন মাফ করে দেব, কিন্তু আপনি আপনার বউকে আমার কাছে পাঠাবেন। এটা শোনার পর চৌধুরীর লোকেরা ধনোয়াকে খুব মারধর করতে থাকে। বেচারা ধনোয়া খুব রক্তাক্ত হয়ে যায়। রাত হওয়ার পর ডাক্তার ধনোয়ার কাছে আসে। সে তার ক্ষতস্থানে মলম লাগায়। এই চিকিৎসার সময় ধনোয়া খুব কাশতে থাকে। এই কাশির সময় ধনোয়ার মুখ থেকে রক্ত বের হতে থাকে। বৌরি তখন এগুলো দেখে চমকে ওঠে। ডাক্তার বলতে থাকে যে এখন ধনোয়ার রক্ত পরীক্ষা করাতে হবে, এর জন্য 600 টাকা লাগবে। টাকা নেই তো কোনো ব্যাপার না, রিপোর্ট নিতে বৌরিকে কাল আমার ক্লিনিকে পাঠিয়ে দিও, টাকার চিন্তা তোমরা করো না। এখন বৌরি সেই ডাক্তারের উদ্দেশ্য বুঝতে পারে। বৌরি সঙ্গে সঙ্গে নিজের বাড়ি থেকে কিছু টাকা এনে সেই ডাক্তারকে দিয়ে দেয় এবং রক্ত পরীক্ষার জন্য বলে। একদিন বৌরি মন্দিরের কাছে যায় নিজের মাথা ঠেকানোর জন্য, কারণ ধনোয়ার শরীর এখনো ঠিক হয়নি। সেখানে এক পণ্ডিত থাকে। সে বৌরিকে বলতে থাকে যে তোমার অভিশাপের কারণে তুমি 3 জনকে খেয়ে ফেলেছ, এখন ধনোয়ার পালা, বৌরি তোমার বিয়ে করাতে হবে। বেচারি বৌরিও নিজের স্বামীর দীর্ঘায়ু কামনার জন্য যে কোনো কিছু করতে চায়। তখন পণ্ডিত তাকে রাতে মন্দিরের কাছে আসতে বলে যে কোনো টাকার দরকার নেই। বৌরি এই কথাই ধনোয়াকে পরে জানায়। ধনোয়া পণ্ডিতের উদ্দেশ্য বুঝতে পারে। সে বৌরিকে বকাঝকা করতে থাকে যে তুমি কোথাও যাবে না, যদি পূজাপাঠ করে আমার শরীর ঠিক হতো তাহলে ডাক্তার কেন আছে। সেই রাতেই চৌধুরীও তার দলবল আবার মিটিং করে, আর এবার ডাক্তার বৌরিকে পাওয়ার জন্য একটি শক্তিশালী বুদ্ধি নিয়ে আসে। পরের দিন চৌধুরীও তার দলবল সব গ্রামবাসীকে পঞ্চায়েতে ডাকে। ডাক্তার ধনোয়ার রিপোর্ট দেখাতে দেখাতে গ্রামবাসীদেরকে বলতে থাকে যে ধনোয়ার একটি খুব বড় রোগ হয়েছে, এটি খুব বড় মহামারী, এটি আমাদের সব গ্রামবাসীদেরও হতে পারে। সেই রোগটির নাম এইডস। ধনোয়ার এইডস হয়েছে। এটা শোনার পর গ্রামের সবাই ধনোয়ার কাছ থেকে দূরে চলে যায়। তখন চৌধুরী এই সিদ্ধান্ত শোনায় যে ধনোয়া ও তার পরিবারকে গ্রাম থেকে দূরে সরিয়ে দেওয়া হোক। বেচারা ধনোয়া এই কথা বুঝতে পারে। সে গ্রাম থেকে অনেক দূরে গিয়ে ছুটে একটি কুঁড়ে ঘর বানায়, আর একইভাবে বৌরিও কাউকে তার কাছে আসতে বারণ করতে থাকে। কিন্তু বৌরি তো ধনোয়ার ধর্মপত্নী, সে ধনোয়ার সেবা করতে থাকে। সেও তার সাথে কাজে হাত লাগাতে থাকে। যাই হোক, তারা একটি বাড়ি তৈরি করে নেয়, কিন্তু আয় করার জন্য তো কিছু না কিছু করতেই হবে। তাই বেচারি বৌরি বিড়ি তৈরির কাজ করার জন্য চৌধুরীর কাছে যায়। যখন বৌরি কাজ করতে থাকে, পেছন থেকে ম্যানেজার বৌরিকে উপহাস করতে থাকে, মানে তাকে নোংরা চোখে দেখতে থাকে, তাকে নিজের কাছে ডাকতে থাকে। এই সময়টিতে এই গ্রামে শেখর নামে এক ব্যক্তি প্রবেশ করে। শেখর এই গ্রামে ডকুমেন্টারি ফিল্ম বানানোর জন্য এসেছে। কাকি শেখরকে নিজের বাড়িতে আশ্রয় দেয়। এর জন্য শেখর কাকিকে কিছু টাকা দিতে থাকে।
কাকি তো নিজেই রান্না করতে পারে না, কারণ সেও দিনে কাজ করার জন্য কোথাও না কোথাও যায়। তাই কাকি দনোয়ার সাথে কথা বলে বৌরিকে রান্না করার জন্য বলে। এর জন্য সেই শহুরে বাবু শেখর তাদের কিছু টাকাও দেবে। দনোয়া ও বৌরি এতে রাজি হয়ে যায়, মানে বসে বসে তাদের দুজনের কিছু আয় হতে থাকে। এইভাবে প্রতিদিন রাতে শেখর দনোয়ার বাড়িতে আসে খাবার খেতে। এরই মধ্যে একদিন খুব বৃষ্টি হতে থাকে। এখন দনোয়া তো গ্রামে যেতে পারে না, তাই দনোয়া বৌরিকে বলতে থাকে যে শেখরকে গ্রামে ছেড়ে আসো। বৌরি এতে রাজি হয়ে যায়। তখন বৌরি ও শেখর দুজনেই বৃষ্টিতে যেতে থাকে। হঠাৎ পিছলে গিয়ে তারা দুজনেই কাদার নিচে পড়ে যায় একে অপরের উপর। এখন বৌরি অনেকদিন ধরে দৈহিক সম্পর্ক করেনি এবং উপরে শেখর একজন যুবক ছেলে। দুজনের ভেতরেই একটি আগুন জ্বলে ওঠে। তারা দুজনেই সেখানে কুকর্ম করে। তখনই এই জিনিসটি একজন লোক দেখে ফেলে। এরপর আর কি হবে? পরের দিন গ্রামের সব লোক শেখরকে সম্পূর্ণভাবে ঘৃণা করতে শুরু করে। আর তার উপর এই গ্রামবাসীদের এই ইচ্ছাও হয় যে আমরা বৌরিকে পেলাম না, এই বাইরের লোক এসে বৌরির সাথে কাজ করে গেল। তাই তারা শেখরকে মারধর করে গ্রাম থেকে বের করে দেয়। এরপর গ্রামের সব লোক বৌরির উপরও অভিযোগ করতে থাকে বৌরি খুব বড় পাপ করেছে, তার শাস্তি হওয়া উচিত। কিন্তু তখনই কাকি বৌরির পক্ষ নিয়ে কথা বলতে থাকে। সে ওই 5 জন লোককে প্রশ্ন করতে থাকে যে তোমরা কি দুধের দোয়া নাকি? আর চৌধুরী তোমাদের 2 ভাই কি করেছিল? একজন পাগল মেয়েকে নিজের কামনার শিকার বানিয়েছিল, তাকে তোমরা কি বলবে? এইভাবে কাকি সব গ্রামবাসীদের মুখ বন্ধ করে দেয়। এদিকে দনোয়াও বৌরিকে খুব বিশ্বাস করত। বৌরি দনোয়ার বিশ্বাস এক নিমিষে ভেঙে দিয়েছে। তাই সে বৌরিকে ছেড়ে নিজের কুঁড়ে ঘরে চলে যায়। কাকি দনোয়াকে বোঝাতে থাকে যে বেটা বৌরিকে ছেড়ে যেও না, তোমাকে ছাড়া বৌরির আর কেউ নেই। কিন্তু দনোয়া সেটা মানে না। বেচারি বৌরি শেষ পর্যন্ত নিজের ঘরে জীবন কাটাতে থাকে। সেই রাতেই সেই 5 জন লোক একে অপরের নাম বলতে বলতে চুপিসারে বৌরির বাড়িতে আসে তার মজবুরির সুযোগ নেওয়ার জন্য। কারণ এখন বৌরিও একা। এই 5 জনকে দেখে বৌরি নিলাম ডাকার কথা বলে, মানে আজ রাতে যে সবচেয়ে বেশি দর হাঁকবে আমি তারই সাথে কুকর্ম করব। তখন বুনিয়ার কাছে অনেক টাকা থাকে। সে বাকি 4 জনের চেয়ে বেশি দর হাঁকে এবং সেই রাতের জন্য বৌরিকে নিজের করে নেয়। এইভাবে প্রতিদিন রাতে ওই 4 জনের মধ্যে একজন বৌরির কাছে যেতে থাকে। যখন এই কথা কাকি জানতে পারে তখন সে বৌরির কাছে আসে এবং তাকে প্রশ্ন করতে থাকে যে তুমি কি করছো? এখন বৌরির জীবন ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে। বৌরি যে টাকা কামিয়েছে তা কাকিকে দেখিয়ে বলতে থাকে যে এই টাকা গ্রামের প্রতিটি মহিলাকে দাও, যার যার টাকার দরকার। পরের বার যেন ওই মহিলারা নিজের শরীর বিক্রি না করে। এইভাবে বৌরি নিজেকে বিক্রি করে সেই গ্রামের মহিলাদের ভালো কাজ করতে থাকে। একসময় চৌধুরীর 2 ভাইয়েরও জামিন মিলছিল না। চৌধুরী কিছু টাকা নিয়ে বাসন্তীর নানির কাছে আসে সাক্ষী দেওয়ার জন্য। কিন্তু এই বুড়ি মহিলার কাছ থেকে চৌধুরী এই কথা জানতে পারে যে বাসন্তী আর কেউ নয়, চৌধুরীর ওই মেয়ে। মানে এই বুড়ির যে মেয়ে ছিল তার সাথে চৌধুরীর সম্পর্ক ছিল। বিয়ে হওয়ার কিছুদিন পরেই এই বুড়ির ছেলে শহরে চলে যায়, কিন্তু বাসন্তীর মা হয়ে যায়। আর এই বাসন্তীকে চৌধুরীর ভাইয়েরা ধর্ষণ করে মেরে ফেলে। এই সত্য জানার পর চৌধুরী ভেঙে পড়ে। এই ধাক্কা সহ করতে না পেরে চৌধুরী তখন ওই বাড়িতে এসে মারা যায়। যাই হোক, দিন যত গড়িয়ে যেতে থাকে গ্রামের প্রতিটি পুরুষ বৌরির কাছে আসতে থাকে। যদিও বৌরির চাহিদা খুব বেশি, তা সত্ত্বেও তারা সবাই বৌরির কাছে আসতে থাকে। আর যখন তারা অন্য মহিলাদের টাকা দিয়ে তাদের সাথে কুকর্ম করার চেষ্টা করে তখন সেই মহিলারা ওই 5 জন লোকের টাকা তাদের মুখে ছুঁড়ে ফেলে দেয়। কারণ বৌরি নিজেকে বিক্রি করে এই মহিলাদের চাহিদা পূরণ করতে থাকে। এরই মধ্যে ডাক্তারের শরীর খারাপ হয়ে যায়। প্রায় 3 মাস ধরে জ্বর নামছিল না। যখন ডাক্তার তার মেয়ের রক্ত পরীক্ষা করায় তখন ডাক্তার জানতে পারে যে তার মেয়ের এইডস হয়েছে। ডাক্তার সঙ্গে সঙ্গে তার মেয়ের কাছে গিয়ে তাকে মারধর করতে থাকে এবং জিজ্ঞাসা করতে থাকে যে বল, কার সাথে তুমি মুখ কালা করেছো, কার সাথে তুমি কুকর্ম করে এই মহামারী এনে ফেলেছ? তার মেয়ে বলতে থাকে কম্পাউন্ডারের সাথে। ডাক্তার সঙ্গে সঙ্গে নিজের কম্পাউন্ডারের কাছে গিয়ে তাকে মারধর করতে থাকে। সেই কম্পাউন্ডার বলতে থাকে যে আমি তো বৌরির কাছে গিয়েছিলাম। এরপর কি হবে? এটা শোনার পর তো ডাক্তারের হুঁশই উড়ে যায়। মানে এই গ্রামের প্রতিটি পুরুষ বৌরির কাছে গিয়েছিল এবং হয়তো প্রতিটি পুরুষেরই এই রোগ হতে পারে। দেখতে দেখতে সেই গ্রামে অনেক রোগীর মৃত্যু হয়ে যায়। এটা জানার পর মিডিয়া ও ডাক্তার সাহেব সেই গ্রামে আসে। যত পুরুষকে পরীক্ষা করা হয়েছিল সেই সব পুরুষেরই এইডস
এইডস পজিটিভ হয়, সবারই এইডস হয়। তখন গ্রামবাসীদের ধনোয়ার কথা মনে পড়ে যে আগে এই গ্রামে ধনোয়ারই এইডস হয়েছিল। গ্রামের লোকেরা তখন ধনোয়াকে মারধর করে মেডিকেল ক্যাম্পে নিয়ে আসে। ডাক্তার তখন তার রক্তের নমুনা নেয়, কিন্তু এখানে অবাক করার মতো বিষয় হলো ধনোয়ার এইডস পজিটিভ ছিল না, মানে ধনোয়ার কোনো রোগই ছিল না। গ্রামবাসীরা এই কথা ডাক্তারকে জিজ্ঞাসা করে এবং ডাক্তার যা ঘটেছিল তা বলতে থাকে যে আমরা 5 জন বৌরিকে ব্যবহার করার কথা ভেবেছিলাম, কিন্তু ধনোয়া তাদের মাঝে ছিল, তাই এই 5 জন ধনোয়ার বিরুদ্ধে এই পরিকল্পনা করেছিল। এটা শোনার পর অরুণ জনসাধারণকে সিদ্ধান্ত নেওয়ার জন্য বলে। গ্রামের সবাই সেই 4 জনকে তখন তাড়া করে মারধর করতে থাকে। এদিকে ধনোয়ার মনে হয় যে হয়তো আমার বৌরিকে ক্ষমা করে দেওয়া উচিত। যখন ধনোয়া বৌরির কাছে যায় ততক্ষণে বৌরি আত্মহত্যা করে ফেলেছে। এটা দেখে বেচারা ধনোয়া খুব কাঁদতে থাকে। এরপর গ্রামের সব মহিলা সম্মানের সাথে বৌরির শেষকৃত্য সম্পন্ন করে। এইভাবে এই সুন্দর সিনেমাটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, দেখলেন তো, যারা কিনা অন্যের জীবন নিয়ে ছিনিমিনি খেলে তাদের নিজেদের জীবনই ধ্বংস হয়ে যায়। গ্রামের সেই 5 জন বড় লোক প্রতিটি মহিলার মজবুরির সুযোগ নিয়েছিল এবং একইভাবে বৌরিকেও নিজের কামনার শিকার বানানোর কথা ভেবেছিল। তো বন্ধুরা, সিনেমাটি আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।